পৃথিবীতে কত রকমের মানুষ আছে, আর তাদের আবার রয়েছে কত রকমের দুঃখ। এই পৃথিবীতে কেউ অনেক ধনী, কেউ মধ্যবিত্ত, আবার কেউ গরিব। সবারই জীবনে একটা না একটা গল্প থেকেই যায়। কারো জীবনের গল্পে অনেক সুখ শান্তি থাকলেও অল্প কিছুটা দুঃখ থাকে, আবার কারো জীবনে অনেক বেশি দুঃখের মাঝেও সুখের ছিটে ফোঁটাও নেই। আমি সেই মানুষদের কাতারে, যাদের জীবনে অনেক 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 বেশি দুঃখ রয়েছে, কিন্তু দুঃখের মাঝে সুখের হাওয়ার ছিটে ফোঁটাও নেই। আমি কোনো ধনী পরিবারের ছেলে না, আবার মধ্যবিত্ত পরিবারের ছেলে না। আপনারা বলতে পারেন আমি হয়তো অনেক গরিব। যদি আপনারা এরকম ভেবে থাকেন যে আমি গরিব পরিবার থেকে, তবে আপনারা ভুল ভাবছেন। আমার কোনো পরিবার নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো মা বাবা নেই। মানে সহজ বাংলা ভাষায়, আমি একজন এতিম। ছোটকাল থেকেই আমি এতিমখানায় বড় হয়েছি। দেখিনি আমি আমার মা বাবার চেহারা, এমনকি অনুমান করতে পারি না যে তারা দেখতে কেমন ছিল। খুব কষ্ট হয় যখন আমি চিন্তায় পড়ে যাই, আমার মা বাবা যদি থাকতো তবে আমার জীবনটা কেমন হতো। নিশ্চয়ই এমন হতো না যেমন আমি এখন বর্তমানে আছি। যখন আমার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান বুদ্ধি হলো, তখন আমি নিজেই নিজের পড়াশোনা খরচ চালাতে শুরু করি। আমি চাই না সারা জীবনে এতিমখানাতেই থাকি। আমারও একটা জীবনের স্বপ্ন আছে, জীবনে অনেক বড় হব, কিছু একটা করব। বয়স যখন আমার 18 হয়ে যায়, তখন আমি কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। আমি জানি আমি কোনো ভালো চাকরি পাবো না, তারপরেও চেষ্টা করে দেখতে পারি। অনেক খোঁজাখুঁজির পরে একটা চাকরি পেলাম। আমার জন্য হয়তো সেটা অনেক বেশি। চাকরিটা ছিল একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার। চাকরি ছোট না, বড়। মান সম্মান আছে কিনা সেটা তোয়াক্কা না করেই আমি চাকরিতে রাজি হয়ে যাই। চাকরিতে তেমন বেতন নাই, তারপরেও আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে দায়িত্বটা পালন করতে। পড়াশোনার পাশাপাশি হালকা 2-1 মিনিটও যদি সময় পেতাম, তবে সেই সময়টাকেও কাজে লাগিয়ে আমি কিছু একটা করতে চাইতাম। থালা বাসন ধোয়ার কাজ থেকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে আমি ওয়েটারের কাজ পর্যন্ত যাই। ওয়েটার পরে ম্যানেজার। এরকম বলতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে অতটুকু সহজ হয়নি আমার উন্নতি লাভ করতে। অনেক কষ্ট করেছি, পড়াশোনার পাশাপাশি চাকরি করেছি, আবার সেই চাকরির টাকা দিয়ে পড়াশোনা করেছি। মাস্টার্স কমপ্লিট করে আমি এখন একদম ভালো একটা চাকরির জন্য পারফেক্ট। পত্রপত্রিকা অনেক খোঁজাখুঁজির পরে 40,000 টাকা বেতনের চাকরি। অবশ্য আমার জন্য এটা খারাপ না। আমার জন্য এই 40,000 টাকা চাকরি সোনার হরিণের মতো। আজকে 2 তারিখ, ইন্টারভিউ 4 তারিখ, মানে হাতে আছে আরো 2 দিন। জীবনে কখনো ইন্টারভিউ দেইনি, এটাই আমার প্রথম ইন্টারভিউ। আমি জানি আমার হয়তো চাকরিটা হবে না। ইন্টারভিউ দিয়ে দেখি, যদিও আমার অভিজ্ঞতা বাড়বে। অপেক্ষার প্রহর কাটছে না, কোনো রকম ভাবে আমার অপেক্ষার প্রহর কাটিয়ে আসলো 4 তারিখ। সকাল 10টা 30-এর মধ্যে আমি রওনা হয়েছি অফিসের প্রতি ইন্টারভিউ দিতে। জীবনে প্রথম ইন্টারভিউ। আল্লাহর কাছে কত চাইছি, কত দোয়া করেছি আমার চাকরিটা যেন হয়। এখান থেকে অফিস প্রায় 40 মিনিটের দূরত্বে। সেটা যদি আমি হেঁটে হেঁটে যাই, আমি তো হেঁটেই যাব, কারণ আমার মতো ছেলে গাড়ি করে অফিসে যাওয়ার মতো ক্ষমতা এখনো হয়নি। চাকরিটা হোক, কিছু টাকা পয়সা পাই, তারপর না হয় আমি সিএনজি করে যাব। সুন্দর করে ফর্মাল ড্রেস পরে আমি অফিসের দিকে রওনা হয়েছি। আমার পরনে ছিল সাদা রঙের শার্ট। সেই শার্টটাও আমার অনেক পরিশ্রমের টাকা দিয়ে কেনা। অফিসের দিকে পথ পেরোচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। 5 মিনিটের জন্য যেন দুনিয়াটা অন্ধকার। যখনই হুঁশ ফিরল, দেখলাম আমি হাসপাতালে। আমার ভেতরে কেঁপে উঠছিল, কান্না ধরে রাখতে পারছিলাম না। হঠাৎ করে কেউ একজন আমার গালে একটা থাপ্পড় দিল। মাথা তুলে দেখলাম সে অপরিচিতা। কিন্তু কেন মারলো আমায়? আমি কিছু না বলেই অবাক হয়ে তার দিকে অপলক তাকিয়ে আছি। কানা নাকি আপনি? দেখে চলতে পারেন না? আপনাদের মতো মানুষের কারণে আমাদের মতো মানুষ রাস্তায় গাড়ি চালাতে পারে না। নিজে এসে গাড়ির নিচে পড়ে, আবার খরচা করতে হয় আমাদের। আমি বলতে হবে না, চিনি আপনাদের ভালো করে। জরিমানা, তাই তো? আমি আপনাকে গাড়ি ধাক্কা মেরেছি, আপনার চিকিৎসার খরচ দিতে হবে, হাতে আরো কিছু টাকা ধরিয়ে দিতে হবে। এই তো, জানি আমি ভালো করে। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি দেখিনি আপনার গাড়ির নিচে চলে এসেছি। আর রইল চিকিৎসা খরচ, সেটা আমি নিজে বহন করে নেব। ধন্যবাদ, পারলে আমাকে ক্ষমা করবেন। মেয়েটা আমাকে রাগী চেহারার স্পর্শ দিয়ে চলে গেল। আমি জানি আমার কোনো দোষ ছিল না, বরং মেয়েটাই গাড়ি ঠিক মতো চালাতে পারে না। তবু আমি নিজের দোষী হয়ে ক্ষমা চেয়ে নিলাম। তারা হলো বড়লোক, আর আমার লেভেল কই? এসব নিয়ে কথা বাড়ানো আমার জন্য বিপদ মাত্র। আমার বেশি কিছু হয়নি, সামান্য ব্যথা পেয়েছি, পাটা একটু ছিলে গেছে, ব্যাস। আর কোমরে একটু ব্যথা করছে, আর কিছু না।
কিন্তু আফসোস হচ্ছে ইন্টারভিউটা দিতে পারলাম না। যা হোক, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, নিশ্চয়ই কোনো ভালোর জন্য আমার ইন্টারভিউ দেওয়া হয়নি। হাসপাতালে বিল পরিশোধ করে আমি বাসায় চলে আসলাম। নিজেই নিজের সেবা করে 2 দিনে আল্লাহর রহমতে সুস্থ হতে পারলাম। আমি যে রেস্টুরেন্টে ম্যানেজার, সেখানে মালিক আমাকে যথেষ্ট আদর করেন। তিনিও চান আমি একটা ভালো চাকরি করি, জীবনে অনেক বড় কিছু করি। কিন্তু ওনার সাথে আমার দেখাই হয়েছে বেশি হলে 10 থেকে 20 দিন। উনি অনেক বড় ব্যবসায়ী, আর অন্যান্য বড় বড় ব্যবসা ওনার নাম, কিন্তু কেন জানি এই রেস্টুরেন্টটা দিলেন। সকাল সকাল রেস্টুরেন্টের মালিক আমাকে কল করে একটা ঠিকানা দিলেন, আর বললেন সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে। এরকম একজন মানুষ আমাকে কল করে কোথাও যাওয়ার কথা বলেছে, তাও আবার আমার চাকরির জন্য। যদি আমি না যাই তবে আমি মানুষের তালিকায় পড়ব না, এক কথায় আমি বিবেকহীন হব। না, এরকম চলবে না। কষ্ট করে হলেও আমি খুঁটিয়ে খুঁটিয়ে হেঁটে হেঁটে ইন্টারভিউ দিতে গেলাম। কোম্পানিটা অনেক বড় ছিল। ইন্টারভিউ দিয়ে বাসায় আসলাম। যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছি তা হলো হিসাব রক্ষক। ইন্টারভিউটা বেশ ভালোই দিয়েছি। প্রথম ইন্টারভিউ এরকম ভালো হবে ভাবতেই পারিনি। 2 দিন পর অফিস থেকে কল আসে, আমাকে বলা হয় আগামী 1 তারিখ থেকে চাকরিতে জয়েন করতে। আমি তাদের হিসাব রক্ষক হিসাবে নিয়োজিত হয়েছি। তারপর আর কি, এবার টেনে টুনে মাসের 1 তারিখ আনলাম, অফিসে জয়েন করলাম। 5 দিন আমার খুব ভালো করেই কেটে গেছে। কাজের একটা স্পিডও আছে মোটামুটি। 6 দিনের দিন দেখি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে যেন গিলে খাবে। রাগের চোখ দুটো লাল, চিৎকার করে ডাক দিল পিয়নকে। ও এখানে কি করে? কেন এসেছে এখানে? ওকে এখানে কে চাকরি দিয়েছে? পিয়ন বলল আমাকে এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয়েছে, আর ইন্টারভিউয়ের দিন উনি ছিলেন না, যার কারণে ওনার বাবা ইন্টারভিউ নিয়েছিলেন। উফ বাবা। বলে বিরক্তি নিয়ে মেয়েটা চলে যায়। তার চলে যাওয়ার পর আমার কলিগকে জিজ্ঞেস করলাম উনি কে। সে বলল অফিসের বস। রাগ নাকি নাকে থাকে সব সময়। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার চাকরিটা গেছে। আগে থেকেই অপেক্ষায় আছি সেটা শোনার জন্য। আমার চাকরি আর নেই। কিছুক্ষণ পর মেয়েটা এসে আমাকে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল আজ থেকে আমি ওর ড্রাইভার। আমি নাকি হিসাব রক্ষকের যোগ্য না। আমি এবার কি করব? ম্যানেজারের ভালো একটা চাকরি ছেড়ে এখানে আসলাম ড্রাইভিং করতে। কি আর করব, কপাল। বেকার থাকা যাবে না, ড্রাইভিং এর কাজটাই করি। ভালো কোনো চাকরি পেলে আমি এই কাজ না হয় ছেড়ে দিব। এই তোর নাম কি? সামির। বাবার নাম? জানি না। মায়ের নাম? জানি না। আমার জানি না শব্দে সে আমার গালে হাত দিয়ে তালি বাজালো। ফাজলামো করিস আমার সাথে? আমার মা বাবা নেই। আমি জানি না এই পৃথিবীর কোন বাবা আমার বাবা আর কোন মা আমার মা। দেখলাম মেয়েটা একটু মন খারাপ করে গাড়িতে বসে পড়লো। গাড়ি চালা, আমি শপিং করব। ভালো শপিং মলে নিয়ে যাবি। বাস্তবতাকে হাসি মুখে মেনে নিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করেই আমার গাড়ির সামনে ছোট একটা বাচ্চা চলে আসলো। আমি আমার সকল চেষ্টা দক্ষতা দিয়ে গাড়ি ব্রেক করি। আমার বিশ্বাস বাচ্চাটির কিচ্ছু হয়নি। শেষ মেরে দিচ্ছ না হে? গাড়ি চালানোটাও ঠিক মতো শিখলি না মূর্খ। এখন আবার আমাকে বিপদে পড়তে হবে। ধুর। ম্যাডামের গাড়ি থেকে বের হওয়ার আগেই বাচ্চাটি আবার দৌড়ে ওই পাশে চলে যায়। তখন আমি ম্যাডামের জবাব বললাম, ম্যাডাম, সড়ক পন্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার হলেও হবে না। সে একটু চুপসে গিয়ে বলল, হুম, আমার নাম রিমঝিম। ও, বুঝতে পারলাম সে তার ভুল বুঝতে পেরেছে। মেয়েটা অনেক রাগী। যদি তার মাঝে রাগটুকু না থাকতো তবে সে খুব ভালো একটা মেয়ের মতো হতো। কি আর করা, আল্লাহ সবাইকে সব রকমের গুণ দেন না। রিমঝিমের মানে ম্যাডামের শপিং করা শেষে আমি ওনাকে বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। 4-5 দিন ড্রাইভিং করার ফাঁকে আমি আরো 2-3টা ইন্টারভিউ দিয়ে রাখলাম। এর মাঝেই আমি একটাতে আবার সিলেক্ট হই। আসলে আমার কপাল হয়তো সেদিনের দোয়ার বদলে আল্লাহ আমার রাস্তা খুব সহজ করে দিচ্ছেন। পরের দিন আমি অফিসে গিয়ে আমার কলিগকে ডেজিগনেশন লেটার দিয়ে বলি এটা ম্যাডামের বাবাকে দিয়েন। তারপর আমি আর অফিসে যাইনি। নতুন চাকরি পেয়েছি, পরশুদিন থেকে জয়েন করব। সকালে যখন আমি বাসা থেকে বের হই অফিসে যাওয়ার জন্য, গাড়িতে বসেই দেখতে পাই আমার ড্রাইভার নেই। রাগটা আমার চরম সীমায় পৌঁছে যায়। নিজে ড্রাইভ করে অফিসে যাই। আসুক সিয়াজ, তাকে পেলে আমি মেরে ফেলবো। অফিসে গিয়ে আমি সামিরকে কল করি, কিন্তু ফোন বন্ধ। পিয়নকে ডেকে বললাম সে কোথায়। জবাবে পিয়ন আমাকে বলল সে চাকরিতে চলে গেছে। তার চাকরিটা শোনার পর আমি খুব বেশি কষ্ট পাই। কেন যে সামিরের সাথে এমন করতে গেলাম, সেদিন আমার আফসোসের মাঝে কেটে গেল। পরের দিন আমি সামিরহীনতা বুঝতে পারি।
নিজেকে খুব একলা মনে হচ্ছিল। এতদিন আমি তার সাথে ঠিকমতো কথাও বলিনি, কিন্তু কেন তার জন্য আমার এত টানছে। সেদিন গাড়ি দিয়ে আমি ধাক্কা মেরেছি, তারপরেও তাকে আমি হাসপাতালে থাপ্পড় দিয়েছি। সেদিন সে তো বাচ্চাটাকে বাঁচালো, তবে আমি কেন তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারলাম না? দোষ তো আমারই ছিল। ছেলেটার মা বাবাও নেই, তার জন্য আমি তাকে মেরেছি। আর আমার সকল অত্যাচার সে মুখ বুজে মেনে নিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, সারা রাত কান্না করেছি, খুব বেশি কেঁদেছি। আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, কিন্তু কিভাবে তাকে বলবো? না, দরকার নেই। তাকে ভালোবাসার কথাটা বলার চেয়ে তার থেকে ক্ষমা পাওয়াটা আমার জন্য বেশি প্রয়োজন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক মুহূর্ত দেরি করিনি। অফিস থেকে সামিরের ঠিকানাটা নিয়ে ছুটে যাই তার বাসায়। নিচের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছিল। দরজায় যখন আমি দাঁড়িয়েছিলাম, কলিং বেলটা বাজানোর সাহসটুকু আমার ছিল না, তবুও ভয়ে ভয়ে বেল দেই। এই অবেলায় কে আসলো? তাও আবার আমার কাছে। দরজা খুলে দেখতে পাই রিমঝিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ দুটো লাল। এত সৌন্দর্যের অধিকারী সেই রিমঝিমকে আজ কেমন জানি লাগছে। আর ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমি আর নিজেকে সামলাতে পারছি না, তুমি চলে আসলে কেন? আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে, তাই। ফিরে আসো। দুঃখিত ম্যাডাম। আমি তোমার পায়ে ধরে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি মেয়ে খারাপ না। হ্যাঁ, আমি রাগী, সেটা আমিও জানি। আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেদিন যখন হাসপাতালে তুমি আমাকে সরি বলেছিলে, সারা রাত আমি তোমাকে নিয়ে ভাবি। অফিসে যাওয়ার পর তোমাকে দেখতে পেয়ে আমি তোমাকে আমার ড্রাইভার হিসেবে রাখি, যাতে আমি তোমাকে জানতে পারি। কিন্তু নিজের রাগটুকু ধরে রাখতে পারি না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে আরে, কি বলছেন ম্যাডাম? আমি আসবো কাল থেকে অফিসে। আমাকে একটা সুযোগ দেওয়া যাবে? কিসের? আমাকে অফিসের বস না মেনে নিজের বউ হিসেবে মেনে নেওয়া যায় না? কিন্তু আমার কাছে কিছুই নেই, আর সেটা সম্ভব না। আমি খুব গরিব একটা ছেলে। আপনাদের সমানে যেতে আমার জীবন শেষ হয়ে যাবে। কি বলছেন এসব? আমি জানি না, গরিবী দেখিয়ে আমার ভালোবাসাকে এভাবে ছোট করো না। আমি তোমাকে ভালোবাসি, তার মানে আমি তোমার সবকিছুকেই ভালোবাসি। পরের দিন আমি অফিসে যাই। সেখানে আমার জায়গাটা হিসাব রক্ষকের চেয়ারই ছিল। কাজ করছিলাম। কিছুক্ষণ পর বস আমাকে ডেকে পাঠালেন। তারপর আমি রিমঝিম মানে ম্যাডামের রুমে গেলাম। আসছো? বসো না গো এখানে, এখন কাজ আছে। এখন কাজ আছে। তোমায় একটু দেখার জন্য ডাকলাম, যাও কাজ করো। তবে 2 মিনিট পর পর আমাকে এসে দেখা দিয়ে যাবে। আর যদি দেখেছি কলিগ রুমার সাথে কথা বলেছো। না, বলবো না। আসলে সেদিন হয়েছিল, রিমঝিম যখন আমাকে তার ভালোবাসা মেনে নেওয়ার জন্য মিনতি করছিল, আর আমি রাজি হচ্ছিলাম না, পাগলিটা নিজে থেকেই তার ভালোবাসা আদায় করে নেয়। আর তার হিন্দি সিনেমার মতো ডায়লগ শুনে আমি আর না করতে পারলাম না। আমি যদি তোমার না হই, আমি সত্যি সত্যি মরে যাব। বর্তমান সময়ে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাকা। এই পৃথিবীতে স্বার্থের ওপরে আর কিছুই নেই, আর সেই স্বার্থটা হলো টাকা। পকেট ভর্তি টাকা থাকলে নিশ্চয়ই আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে আমার গুরুত্বটা আমার না, মূল গুরুত্বটা হচ্ছে টাকার। টাকার কারণেই তো আমি গুরুত্বপূর্ণ হয়েছি, তাই না? যদি টাকাহীন থাকতাম, তবে কোনো এক কোনায় পড়ে রইতাম। মা বাবা সন্তানকে ছোট থেকে বড় করে, কিন্তু আমার মতে সেখানেও স্বার্থ লুকিয়ে আছে। বাবা মাও এখন সন্তানকে এই বলে বড় করে যে তোমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা কামাতে হবে, বড়লোক হতে হবে, পড়ালেখা করলে বাড়ি গাড়ি সব থাকবে। ভাইরে ভাই, আগের সেই মায়াটা বর্তমান পৃথিবীতে আর নেই। আজকাল সবার কাছে টাকাটাই প্রধান গুরুত্ব রাখে। অধিক টাকার মালিক হলে মেয়ে খুঁজতে হয় না, মেয়ের বাবা নিজে তোমাকে খুঁজে বের করবে। টাকাই হলো শ্বশুরের যোগ্য জামাই, শালাশালিদের প্রিয় দুলাভাই, আর মা বাবার আদরের ধন। আর সত্যি কথা, আমিও যে টাকার পেছনে দৌড়াইনি তা কিন্তু নয়। আমি টাকার পেছনে এমনভাবে দৌড়েছি, টাকা আজ আমার পেছনে দৌড়ায়। কিন্তু সব মানুষ একটা কথা বোঝে না, যা আজ আমি বুঝি, তা হলো টাকা হলেই কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না। টাকা থাকলেই শান্তি নাই। এমনও মানুষ দেখেছি যে দিন আনে দিন খায়, কিন্তু তার কাছে রয়েছে তৃপ্তি। কিন্তু অনেক টাকাওয়ালার কাছেও সেই তৃপ্তিটুকু নেই। আমার মা বাবা হয়তো আদর করেই আমার নাম রেখেছিলেন সোহাগ, মাহাদি হাসান সোহাগ।
এখন আমি হয়তো বলেছি। এই হয়তো বলার পেছনেও একটা কারণ রয়েছে। জানেন, আমি আমার মা বাবার চেহারা দেখিনি। আমার বাবা আমার জন্মের 6 মাস আগে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমাকে আর আমার মাকে একা রেখে পৃথিবী থেকে চিরবিদায় নেন। আমার বাবার সম্পত্তির পরিমাণ ছিল অঢেল। আমাকে পৃথিবী দেখাবে বলে আমার মা তার জীবনে তোয়াক্কা না করে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসে। আর তার বদলে সেও পৃথিবী থেকে চলে যায়। আমার চাচা এবং চাচি ছিলেন, তারা আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। পুরোপুরি বড় করেননি, স্বার্থটা হাসিলের উদ্দেশ্য নিয়ে আমাকে তাদের প্রয়োজন মতো বড় করেছেন। ব্যাস, আমাকে কথার মায়ে ফেলে আমার বাবার সকল সম্পত্তি আমার কাছ থেকে খাবলা মেরে নিয়ে আমাকে ঘর ছাড়া করে দিলেন। ব্যাস, এখান থেকেই আমার একাকী পথ চলা শুরু। জীবন চলার পথে অনেক ধাক্কা খেয়েছি, অনেক বড় বড় বিপদের সামনে পড়তে হয়েছে ভালো থেকে খারাপ মানুষের সামনে। 12 বাজার 53 গড়ি ঘুরে ধাক্কা খেয়ে খেয়ে একদিন আমি শিখেছি কিভাবে জীবনের লক্ষ্য হাসিল করতে হয়, কিভাবে তৈরি করতে হয় নিজের নিজস্ব রাজ্য। এরপর থেকেই শুরু করি আমার লক্ষ্য হাসিলের কাজ। শুরুতেই আমি মালির কাজে হাত বাড়িয়েছি, করেছি দিনরাত এক করেছি। সারাদিন কষ্ট করার পর 120 টাকা পেতাম। সেখান থেকে 20 টাকার ভেতরে কিছুকে 100 টাকা জমাতাম। একদিন আমি আমার কাজ শেষে কর্মযজ্ঞ থেকে আমার গন্তব্যের দিকে যাচ্ছিলাম। বাগান থেকে বের হওয়ার সাথে সাথেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। খুব মলিন কণ্ঠে ভয় ভরা মন নিয়ে আমি তাকে বললাম, আপনি ঠিক আছেন তো? নম্র সরু আওয়াজে ভাঙা কথায় সে আমার জবাবে বলল, কে আপনি? আপনি আমাকে চিনবেন না। আপনার এই হাসপাতালে আসার কারণ আমি আপনার কাছে যে কিভাবে ক্ষমা চাইবো বুঝতেই পারছি না। সমস্যা নেই, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি এখন আসতে পারেন। কে বলেছে আপনার কিছু হয়নি? দেখেন অবস্থা, কত ক্ষত শরীর। প্রায় 5-6 ঘন্টা পর আমার যখন একটু হাঁটাচলা করার যোগ্য হয়ে যাই, তখন আমি মেয়েটাকে বললাম, আপু, আমি কি যেতে পারবো? কেন? আপনি তো এখনো সুস্থ হন নাই। ঠিক হয়ে যাবেন, আজকে রেস্ট নেন। জি না আপু, আগামীকাল আমার কাজ আছে। সকাল সকাল কাজে যেতে হয়, না হয় আবার খাবার জুটবে না। তো আপনি একদিনের জন্য কি ছুটি নিতে পারবেন না? এতই কি কাজের চাপ? আমাদের ছুটি হয় না আপু, কাজ করলে টাকা পাবো। জানতে পারি আপনি কি কাজ করেন? আমি একজন মালি, জীবনে বড় কিছু করার তাগিদে ছুটছি। ও আচ্ছা, আপনি এখানে আজকে থাকেন, আগামীকাল যাবেন কেমন? না আপু, আমি আমার কাজটা হারাবো। সমস্যা নাই, আপনি পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আপনাকে আমার দৈনন্দিন টাকা দিয়ে দেব, আর পরে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। হবে? আমি কারো দয়ার পাত্র হতে চাই না বলে সেখান থেকে চলে আসলাম। রাস্তায় আমি ফুটপাতে বসে বসে কাঁদছি। আমার শরীরের এই অবস্থা নিয়ে আমি কি কাল সারাদিন কাজ করতে পারবো? আমি যদি এই কাজটা হারাই, তবেই তো শেষ। হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে হাতে কপাল দিয়ে বসে বসে কাঁদছিলাম। টের পেলাম কেউ একজন আমার সামনে বসেছে এবং আমার পিঠে হাত রেখেছে। মাথা তুলে তাকিয়ে দেখলাম একজন ছুটবুট পরা ব্যক্তি। সমস্যা নেই। কি হয়েছে তোমার? দেখো তো, খুব অসুস্থ মনে হয়। আসসালামু আলাইকুম। জি না চাচা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আপনার কোনো দরকার আমার সাথে? না না, আমার কোনো দরকার নেই। তবে বলো তো, তুমি কাঁদছিলে কেন? না, ও তেমন কিছু না, একটু ব্যক্তিগত সমস্যা আছে। আমার একজন ম্যানেজারের প্রয়োজন। তুমি যদি চাও, আমার ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারো। যদি সিলেক্ট হও। বলেন কেমন ইন্টারভিউ? আমি পড়াশোনা তেমন করিনি, কিন্তু যা পড়েছি তাতে ভালো হিসাব আর অল্প কিছু ইংরেজি বলে আপনার কাজ করতে পারবো। তবে বেশ, চলো আমার সাথে। কোথায়? চলো, আসলেই দেখতে পাবে কেমন। তারপর উনি আমাকে একটা গাড়িতে করে নিয়ে আসলেন একটা ক্যাফেতে। আজ থেকে তুমি এখানেই থাকবে, ডিউটি করবে। মাস শেষ হলে বেতন পাবে, আর প্রতিদিন খাবার দাবার এইখানেই খাবে। আর প্রতিদিন তোমাকে তোমার একটা হাত খরচ দেওয়া হবে। ওনার মুখে এমন কথা শুনে আমি খুশিতে আত্মহারা ছিলাম। ওনাকে পা ধরে সালাম করে ভেতরে প্রবেশ করলাম। জমানো টাকা দিয়ে পরের দিন ভালো ভালো 3টা জামা কিনলাম। স্ট্যান্ডার্ড জায়গায় কাজ করলে একটু ভালো লুক প্রয়োজন। এর পরের দিন থেকেই শুরু আমার কাজ। এখানে আমার খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ প্রতিদিন আমি যেরকম খাবার খাই তার থেকে 10 গুণ ভালো খাবার আমার জন্য আছে। অন্তত দুবেলা পেট ভরে খাবার খেতে পারি, এটাই যথেষ্ট। কফি শপে কাজ করে আমি প্রতিদিন পেতাম 200 টাকা। আস্তে আস্তে একটা মাস কেটে যায়। আমি যখন মাস শেষে আমার হাতে 15,000 টাকা পাই, তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না।
দৈনিক 100 টাকা থেকে এক ধাপে 1 মাসে 15,000 টাকা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার কাজ খুব মনোযোগ দিয়ে করেছিলাম। আমি আমার মাসিক পাওয়ার টাকা খরচ করতাম না। দৈনিক 200 টাকা পেতাম, সেটা দিয়ে আমি সারা মাস কাটিয়ে নিতাম। আমার একা একজনের খরচ তেমন নেই। এভাবে আমার দিনকাল কাটছিল। কিন্তু আমার জীবনের যুদ্ধ এখনো শেষ হয়নি। জীবনে আমার অনেক বড় কিছু করতে হবে। আমার এখানে কাজ করার 2 বছর হয়ে গেল। আমার হাতে লাখখানেকের ওপরে কিছু টাকাও চলে আসলো। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের একটা কফি শপ দিব। শুরু করে দিয়েছি আমার জীবন যুদ্ধের আরও একটা দাগ, আমার ব্যক্তিগত নিজস্ব একটা কফি শপ, এক মালিকানা ব্যবসা। দোয়া করেন আমিও যেন সফল হতে পারি। প্রথমে আমার কফি শপ তেমন ভালো না চললেও 2-3 মাস পর আমার কফির চাহিদা বাড়তে লাগলো। আস্তে আস্তে আমার ক্যাফেতে প্রতিদিন শতাধিক মানুষ আসে। আমার জীবনের চলার পথে সহজ হয়ে গেল আরও একটু। ক্যাফেটা যখন খুব ভালোভাবে চলতে শুরু করে, আমার হাতে আরো কিছু টাকা আছে। আমি অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে লাভবান। আর আজকের এই সোহাগের পিছনে টাকা দৌড়ায়। টাকার পিছনে সোহাগ নয়। গাড়ি নিয়ে বের হয়েছি, ঘুরতে যাব। সফলতার পেছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। এখন আমার সে সফলতা ভোগ করার সময়, কিন্তু আমি তা ঠিকমতো ভোগ করতে পারছি না। আজ আমার কাছে টাকার অভাব নেই, কিন্তু একাকিত্ব খুব বিরক্ত করছে। আমি পারছি না একাকিত্ব থেকে মুক্তি পেতে। মা বাবা তো আমায় সেই ছোটকালেই রেখে চলে গেলেন। এখন আমি এই পৃথিবীতে শুধু আমার হয়েই আছি। চাইলে আমার বন্ধুর অভাব হবে না, কিন্তু তারা তো আমার বন্ধু না, আমার টাকার বন্ধু হবে। এই ভেবে আমি কাউকে আমার বন্ধু বানাতে চাচ্ছিও না। অনেক কিছু ভাবার পর এই একাকিত্ব সহ্য করতে না পেরে আমি সেই অতীতের সোহাগের রূপে রূপক হয়ে সেই ফুটপাতে বসে বসে অতীতের কথা ভাবছি। ভাবছি সেই মেয়ের কথা, যে ছিল আমার জন্য লাখ। আমার ভাগ্য সে আমার জীবনে আসার পরেই হুট করে আমার জীবনটা বদলে গেল। বদলে গেলাম আমি, বদলে গেল সময়। আজ তাকে খুব মিস করছি। বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। ওই দিন মাটির নিচে তাকিয়ে কাঁদছিলাম, আর আজ আকাশের দিকে তাকিয়ে কাঁদছি। সেদিন মাথাটা নিচু ছিল, আর আজ ওপরে, কিন্তু কান্নাটা রয়েই গেছে। জীবন, আহা। উহুম, উহুম। এই যে হ্যালো। তাকিয়ে আমি পুরাই অবাক। সেই চোখ, সেই ঠোঁট, সেই মুখ, সেই রূপ। আমি তোতলাতে তোতলাতে বলি, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। কি বলেন, দেখছেন মনে নেই? কই না তো, মনে নেই। কবে দেখেছি? আরে 3 বছর আগে আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, সেখানে আমাকে সুস্থ করে দিলেন। মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি কেমন আছেন? আপনার এখনো আমাকে মনে আছে কিভাবে? আমি তো আপনাকে চিনতেই পারিনি। জীবনে কিছু মানুষকে কখনো ভোলা যায় না। আচ্ছা, আপনি যেহেতু আমাকে চিনতে পারেননি, তবে আমায় ডাক দিলেন যে? আসলে আমি এদিক দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম, তো দুইটা ছেলে আমাকে খুব বিরক্ত করছে, তাই আপনাকে। কি বলেন, কই ওরা? আপনাকে কিছু করেনি তো? না, শুধু বিরক্তই করছিল ব্যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এখন কি করেন আমি কি জানতে পারি? আমি আবার কি করব? সেই আগের মতোই, যেভাবে আপনি রেখেছিলেন সেরকম থেকেই গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নাম্বারটা পেতে পারি? অবশ্যই নিন। আচ্ছা, সেদিন তো আপনার কাছে কোনো মোবাইল ছিল না, আজকে আছে। তার মানে এই মোবাইল প্রমাণ করে দেয় যে আমি আপনাকে সেদিন যেভাবে রেখে গেছিলাম, আজ আপনার একটু উন্নতি হয়েছে, তাই না? মেয়েটা খুব মিশুক। তার কথায় আমার কোনো জবাব না থাকায় আমি হাসিতে উড়িয়ে দিলাম। সে চলে যাওয়ার পর আমিও আমার বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ আমার খুব ভালো লাগছে, কেন জানি না। তবে এতটুকু মনে হচ্ছে যে এত বছর পরে কারোর সাথে আমি মন খুলে কথা বলেছি। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু খুশিতে আত্মহারা হয়ে ঘুমাতে পারছি না। তখনই আমার ফোনে রিংটোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম নাম্বারটা ছিল আননোন। বেশি কিছু না ভেবেই আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি তানিয়া বলছি। আমাকে চিনতে পেরেছেন? কোন তানিয়া? চিনতে পারেননি? একটু আগে আপনার কাছ থেকে যে মেয়ে মোবাইল নাম্বার নিয়ে গেল, আমি সেই তানিয়া। আরে তানিয়া, আপনার নাম তানিয়া? আমার নাম তানিয়া, কিন্তু আপনার নাম কি সেটা তো জানতে পারিনি। সরি সরি, আমি আমার নামটাই তো বলতে ভুলে গেছি। আমার নাম হলো মাহাদি হাসান সোহাগ। তানিয়ার সাথে সারা রাত কথা বললাম, তবুও যেন আমার মন ভরছিল না। মন চাচ্ছিল তার সাথে আরো কথা বলি, আরো কথা বলি, কিন্তু চাইলেই তো আর সব হয় না। তানিয়ার সাথে এভাবেই আমার প্রতিদিন কথা হয়। তার সাথে আমি আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়ি।
আমি তার এবং সে আমার খুব কাছের বন্ধু। আমরা দুজন দুজনকে সবকিছু শেয়ার করলেও আমি একটা কথা তার কাছে এখনো গোপন রেখেছি, আর সেটা হলো আমার পরিচয়। আমি এখনো তাকে বলিনি আজ আমি অনেক সম্পত্তির মালিক। সে জানে যে আমি এখনো একজন মালির কাজ করি। আস্তে আস্তে তার সাথে আমার প্রতিদিন দেখা হতে লাগলো, গল্প করা, আড্ডা দেওয়া, কত রঙ্গ তামাশায় সময় পার করি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি আর তাকে ছাড়া থাকতে পারবো না। মানে আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি এই মালিকে ভালোবাসবে? আর যদি সে মালিকে ভালোবাসেও, তবে সে সত্যতা জানলে কি করবে? আর আমি চাই না সে আমার সত্যতা জেনে আমাকে ভালোবাসুক। আমি তাকে চাই ও আমাকে চাক, শুধু আমাকে। অনেক সিদ্ধান্তের পর আমি তাকে কল করি। হ্যালো সোহাগ, বলো। দেখা করতে পারবে? একটু দরকার ছিল। প্রতিদিনই তো দেখা হয়, আর কি এমন দরকার শুনি? দেখা করে বলবো। আচ্ছা, তবে তুমি পার্কে অপেক্ষা করো, আসছি। বুঝলাম না সোহাগের আজ হঠাৎ করে কি এমন হলো। এভাবে তো কখনো দেখা করার কথা বলে না। আজ কি এমন জরুরি তলব? ওকে, যাই, গিয়ে দেখি কি হয়। অনেকক্ষণ অপেক্ষার পর তানিয়া আসলো। কি হয়েছে বলো। তানিয়া, আমি একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। বলে দিন মশাই, শোনার জন্য আমিও তো অপেক্ষায়। কি বলবেন বলেন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হুম, তারপর? আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা, দিলাম না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে একজন মালি, আমার বাবা কি তোমার কাছে আমাকে দিবেন? ও তাই তো, আমি তো একজন মালি। সেটা সমস্যা না, আমি তোমাকে ভালোবাসি এটাই বেশি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে ভালো একটা চাকরি ম্যানেজ করে দেই, প্লিজ। আচ্ছা, তবে তুমি কি আমার হবে? আমি তোমারই, কিন্তু বাবার কাছে যেতে হলে অন্তত ভালো একটা চাকরির প্রয়োজন। বুঝতে পারলাম। তানিয়া আমার কাজের প্রতি আমাকে ভালোবাসেনি, সে আমায় মন থেকেই চাই। তাই ভাবলাম তাকে না হয় আমার পরিচয়টা দিয়েই দেই। তখনই হঠাৎ করে আর সোহাগ, কেমন আছো? আমার বস, যার ক্যাফেতে আমি কাজ করতাম। জি স্যার, ভালো আছি। বাবা? তানিয়া, তুই এখানে কি করছিস? আপনার মেয়ে হয়? বাবা, তুমি সোহাগকে কেমনে চেনো? আরে, চিনবো না কেন? সে তো অনেক বড় বিজনেসম্যান। মানে, সোহাগ তুমি মালি না? আসলে তানিয়া। তুমি আমাকে এত অন্ধকারে রাখতে পারলে? তানিয়ার চোখ বেয়ে অঝরে ঝরতে লাগলো পানি। তানিয়া, প্লিজ কেঁদো না। কি হয়েছে মা, বলবি? তানিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমিও আর কিছু না ভেবে তার পেছন পেছন আসলাম। একটা জায়গায় এসে আমি তার হাত ধরে তাকে আটকালাম। সোহাগ, হাত ছাড়ো। আমার কথা শোনো। তুমি আমাকে ভালোই বাসনি, শুধু পরীক্ষা নিচ্ছিলে আমার। আরে না, এমন কথা না। আসলে আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আমার অনেক ভয় করতো, এই ভেবে যে যদি তুমি আমার পরিচয় জেনে আমার সাথে আর কথা না বলো। এতদিনে তোমাকে যতটা চিনতে পেরেছি, খুব ভালো করেই বুঝি তুমি মিথ্যা বলা একদমই পছন্দ করো না। আমি তোমাকে হারাতে চাই না। আমি আজকে সবকিছু বলতাম, কিন্তু স্যার এসে, মানে তোমার বাবা এসে আমার সবকিছু বলার আগেই তিনি সব বলে দিছেন। হ্যাঁ, এটাই সত্যি যে আমি একজন মালি ছিলাম। তারপর সেদিন তুমি আমাকে হাসপাতালে নিয়ে আসো। সেদিন রাতে তোমার বাবার সাথে আমার দেখা হয়, আর বাবাই আমাকে চাকরি দেন। সেখানে 2 বছর কাজ করে আমি নিজের ক্যাফে খুলে অনেক কষ্টের পর সফল হয়েছি। আমার সফলতার পেছনে তোমার হাত। তুমি সেটা বুঝতে পারছো না কেন? সোহাগ বুঝতে পারছে না সে কাঁদবে নাকি বলবে। একটা বাচ্চা যেভাবে বায়না করে, কান্না করলে কথা বলতে পারে না ঠিক মতো, ঠিক সেই রকম ভাবে কাঁদছে। কি করব একে নিয়ে? আর পারি না। তো আমি কি করব? তোমার লাইফ তুমি দেখো। আমি তোমাকে ছাড়া আমাকে ভাবতেও পারি না। ও তানিয়া, প্লিজ আমাকে এভাবে একা রেখে যেও না। কান্না বন্ধ করো, বন্ধ করো বলছি, হাত ছাড়ো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে কেউ আমার আপন ছিল না তুমি ছাড়া। অন্তত তুমি আমাকে মা বাবার মতো একা রেখে যেও না। আমি বাঁচবো না। আমি কোন আশা নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? বলছি থাপড়িয়ে একদম গাল লাল করে ফেলবো। মনের যখন এত শখ উঠেছে, তবে আমাকে ভালোবাসছিস কেন? আর ভালোবাসছিস তো প্রকাশ করছিস কেন? ভালোবেসে এখন একা রেখে মরতে চাই। হাত ছাড় বলছি, ব্যথা করছে। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। আমার হাত ছাড়ার পরে
কি একটা আনরোম্যান্টিক ছেলে আমার কপালে জুটলো। একটুও রোম্যান্স জানে না, বউকে কিভাবে বুকে জড়িয়ে নিতে হয় সেটাও জানে না। ধ্যাত, আমার কপালটাই খারাপ। এই বলে কপালে হাত দিয়ে সে আমার দিকে এগিয়ে যাচ্ছিল। আমি কিছুই না বুঝে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে। সে একদম আমার সামনে এসে বলল, কি, একটু জড়িয়ে ধরতে পারেন না বুঝি? পারি তো। বলেই আমি তানিয়াকে আমার বুকে জড়িয়ে নিলাম। খাবার দাবার ঠিক মতো খাও নাকি? কেন, খাই তো। আরে বেটা, তবে একটু শক্ত করে ধরলে কি এমন হবে? আশ্চর্য। আচ্ছা, ধরছি তো। আমার বরটা। আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি জানো? সরি জানু, একটু লেট হয়ে গেল। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমার জান, কলিজান, নারী, ভুঁড়ি, ফ্যাপসা সব তো তোমার জন্য, শোনা। হইছে, আর বলতে হবে না। এখন একটু আমাকে ভালোবাসো। কাছে এসো বাবু, একটু জড়িয়ে ধরি। আরো কাছে এসো। সেই কখন থেকে ডাকছি, আর উনি কিনা জড়িয়ে ধরা নিয়ে ব্যস্ত আছে। ও হাম্মু, দিলে তো রোমান্টিক স্বপ্নটা ভেঙে। চুপ কর শয়তান। আর একটা কথা বললে থাপড়াইয়া 43টা দাঁত ফালাই দিমু। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আই। কি আর করার, আরামের ঘুমটা হারাম করতে হলো। ইস, কত সুন্দর রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। কোনো মতে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যেতে যেতে পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের রাকিব, ইন্টার 2য় বর্ষে পড়ি। আর স্বপ্নে যে মারুপার সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র ক্রাশ। তো যা হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজে এসে গেছি। অন্যদিন হলে ক্লাসই করতাম না, কিন্তু আজকে করব, কারণ কলেজে নাকি একটা নতুন ম্যাডাম এসেছে, সেজন্য আর কি। কারোর সাথে কোনো কথা না বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিং। থ্যাংক ইউ ম্যাম। বলে সিটে বসতে গেলাম। এতক্ষণ আমি ম্যাডামের দিকে একবারও তাকাইনি, কিন্তু সিটে বসতে যখন ম্যাডামের দিকে তাকালাম তখন 33,000 ভোল্টের শক খেলাম। মনে হলো যেন দ্বিতীয়বারের মতো কারো ওপর ক্রাশ খাইলাম। আহা, কি সুন্দর, কি ফিগার মাইরি, একদম কারিনা কাপুর চোপড় তক্কু, কারিনা কাপুরের মতো। এই ছেলে এমন হাবলার মতো তাকিয়ে আছে কেন? সিটে বসো। ম্যাডামের কথা শুনে ক্লাসে সবাই একসাথে হেসে উঠল। আর আমার একমাত্র ক্রাশ মারুফাও আপনাদের তো বলাই হয়নি। আমি আর মারুফা একই বসে পড়ি। দেখি রাগে কালনাগিনীর মতো ফুসফুস করছে, যে কোনো মুহূর্তে সবল মারতে পারে। তারপর পুরোটা ক্লাস আমি ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম আমাকে ক্লাস শেষে দেখা করতে বলল, আর আমিও রোমিওর মতো ম্যাডামের সাথে দেখা করলাম। মনে হয় ম্যাডামেরও দিল মে কুছ সাদা হে তুক্কু কালা হে। তোমার সমস্যাটা কি? ক্লাসে আমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন? ম্যাডাম ক্রাশ খাইছি আপনার ওপর, মুখ ফসকে বেরিয়ে গেল। তারপর আর কি, ম্যাডাম আমাকে সবার সামনে 289 বার কান ধরে উঠবস করিয়েছে। আর এই সময়টুকুতে আমার মান সম্মান সব হনুমান হয়ে গেছে। মনের মধ্যে 3 কেজি 275 গ্রাম দুঃখ নিয়ে কলেজ থেকে বের হচ্ছি। হঠাৎ মনে হলো কেউ আমার শার্টের কলার ধরে টানছে। পিছনে তাকিয়ে দেখি, ও মাগো, এটা তো আমার ক্রাশ মারুফা। আমি কিছু বলার আগেই ঠাস করে একটা বসিয়ে দিল। পরিস্থিতি ভালো না দেখে দিলাম এক দৌড়। ওখানে থাকলে মনে হয় মারুপার হাতে আরো 2-4টা থাপ্পড় খাওয়া লাগতো। এক দৌড়ে সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকতে যাব, তখনই আব্বু ডাক দিল। ডাকলে কেন? থাপ্পড় মারবে তো। তুই কিভাবে বুঝলি আমি তোকে থাপ্পড় মারবো? বেশি কথা না বলে ফটাস করে একটা মেরে দিয়ে চলে যাও। কি হলো, 2টা মারলে কেন? এক গালে মারলে পাপ হয়, সেজন্য 2 গালে মারলাম। আব্বুর কথা শুনে আবেগে মোর কান্দন আসতেছে। আহা আব্বা, মোরে কত ভালোবাসে, এক গালে মারলে পাপ হবে দেখে 2 গালে মারলো। বাহ, চমৎকার। থাপ্পড় খেয়ে গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। একরাশ কষ্ট নিয়ে রুমে ঢুকলাম। আর রুমে ঢুকেই দেখি আম্মু অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তুমিও থাপ্পড় মারবে নাকি? বলতে দেরি তো আম্মু তার পাথরের মতো নরম হাত দিয়ে থাপ্পড় দিতে দেরি নেই। সবাই খালি থাপ্পড় মারে, আমি মনে হয় থাপ্পড় লগ্নে জন্মগ্রহণ করিয়েছি। অবশ্য আব্বু আর আম্মুর থাপ্পড় মারার যথেষ্ট কারণ আছে। আর সেটা হলো আজকে ম্যাডামের সাথে বেয়াদবি করেছি, যার কারণ কলেজের প্রিন্সিপাল আব্বুর কাছে বিচার দিছে। আর আম্মুর রাগ হওয়ার কথা হলো কলেজে যাওয়ার সময় আম্মুর টাকা থেকে 500 টাকা চুরি করেছি। তো যা হোক, থাপ্পড় খেতে খেতে পেট ভরে গেছে। তারপর লম্বা একটা ঘুম দিলাম। আর ঘুম ভাঙলো ফোনের শব্দে। তাকিয়ে দেখি মারুপা ফোন দিছে। অলরেডি 27 বার ফোন দেওয়া হয়ে গেছে। আজকে যে কপালে দুঃখ আছে সেটা নিশ্চিত। ভয়ে ভয়ে ফোন ব্যাক করলাম। হ্যালো জানু। তোর জানোর কুষ্টি কিলাই, 5 মিনিটের মধ্যে পার্কে দেখা কর। কেন, কিতা হইছে? তোমার বিয়ের দাওয়াত দিবা নাকি?
কুত্তা উগান্ডা নাইজেরিয়ান, বেশি কথা বললে তোকে আজ খাইয়া হালামু। বলেই ফোনটা কেটে দিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় একটা গাড়িও নেই। 100 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া নিলাম। তো কিছুক্ষণ পর পার্কে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি মহারানী রেগে কটকটানির মতো হয়ে আছে। হাই জান্টুস। কে রে, কথা কও না কে? সকালে দাঁত ব্রাশ করনি নাকি? ওই উগান্ডার বাচ্চা, তুই কাল ম্যাডামরে প্রপোজ করেছিস কেন? ভাল লাগছে, খুশির ঠেলায় প্রপোজ করে দিছি। বলতেই যা দেরি, শুরু হয়ে গেল কিল ঘুষি। আমাকে আর ভালো লাগে না, বললেই পারতি, এভাবে কষ্ট দিছিস কেন? সরি শোনা, এই দেখো কান ধরছি, আর হবে না। তারপর মারুফা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আরো কিছুক্ষণ প্রেম করার পর বাসায় চলে আসলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রেম করে কেমনে? কমেন্ট অবশ্যই বলবেন। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে বসে আছি, কিছুই ভালো লাগছে না। ভাবলাম ম্যাডামের সাথে একটু ফাজলামি করা যাক। বলতেই যা দেরি, ম্যাডামের ঠাস করে ম্যাডামের নাম্বারে কল দিলাম। আসলে আমার এক পরিচিত স্যারের কাছ থেকে ম্যাডামের নাম্বার নিয়ে নিছি। কিছুক্ষণ রিং হওয়ার পর ম্যাডাম ফোন দিল। হ্যালো, হাই বেবি, কেমন আছো? কে বলছেন? আবার জিগায়, জানেমান তুমি মরে চিনতে পারো না ইক্কা? ওই স্টুপিড, তুই ক্যাডারে? হুম হুম। আমার পরিচয় পেলে তুমি খারাই মিথ্যা দিবি, বহনের টাইম পাবি না। ছি ছি ছি, বেয়াদব, ফাজিল, কুত্তা, বদমাইশ। চল জায়গা পাট খেতে। তোর ঠিকানা দে। ছিল মেরে দিমু। বলেই ফোনটা কেটে দিলাম। যাক বাবা, এখন অনেক খুশি খুশি লাগছে। আসলে একদিন কারোর সাথে ফাজলামি না করলে আমার ঘুম হয় না। তারপর আরাম করে একটা ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙলো ঝাড়ুর বাড়ি খেয়ে। আম্মু, এত সকালে মারি রে? কি বললি? আমি তোর আম্মু? কি ব্যাপার, আম্মুর কণ্ঠ মারুফার মতো লাগে কে রে? চোখ খুলে দেখি, আরে এটা তো মারুফাই। তুমি এত সকালে আমাদের বাসায় কেন? আসলে মারুফা আমাদের বাসায় এর আগে অনেকবার এসেছে। আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান, আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস? আরে আমার তো মনেই নেই, দাঁড়া আমিও রেডি হয়ে যাচ্ছি। তারপর রেডি হয়ে হিরো আলমের স্টাইল নিয়ে কলেজে গেলাম। কলেজে গেট দিয়ে ঢুকতেই 1 কেজি ওজনের বড় একটা ক্রাশ খাইলাম ম্যাডামের উপরে। পুরো 2 মিনিট ম্যাডামের দিকে হা করে তাকিয়েছিলাম। ধ্যান ভাঙলো থাপ্পড়ের শব্দে। প্রথম তো ভেবেছিলাম থাপ্পড়টা আমিই খাইছি, পরে দেখি না। ম্যাডামের দিকে আবার তাকাতেই আমি পুরো শিহরিত হয়ে গেলাম, কারণ তাকিয়ে দেখি কলেজের একটা স্যার ম্যাডামকে প্রপোজ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত স্যার ম্যাডামের হাতে থাপ্পড় খেলো। ওই, ওইদিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি ম্যাডামকে আজ প্রপোজ করব। শালা লুচ্চা কুত্তা বিল্লি, যা, তোর সাথে আর কথাই কমু না। ওই ওই পাগলি, শোন শোন। কিন্তু কে শোনে কার কথা, চলেই গেল। আর আমি ফাঁকা হয়ে গেলাম। যাক বাবা, আজকে 2-4টা মেয়ে পড়ানো যাবে, কিন্তু তার আগে ম্যাডামকে পটাতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে ব্যাঙের মতো লাফাতে লাফাতে ম্যাডামের কাছে গেলাম। হ্যালো ম্যাডাম, কে বাত হে আপকো? কাল কান ধরে উঠবোস করে শান্তি পাও নে? হুম। ম্যাডাম, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, একদম ছানির অন্তক্য কারিনা কাপুরের মতো। সত্যি আমাকে খুব সুন্দর লাগছে। যা বাবা, পাম দেওয়াতে তাহলে কাজ হয়ে গেছে। ম্যাডাম, আপনার ঠোঁটটা কিন্তু খুব সুন্দর, আর শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে, আর চুড়িগুলো তো মাশাল্লাহ। দিচ্ছি যে পাম। যা দুষ্ট, এভাবে বলতে নেই, আমার লজ্জা করে না বুঝি? ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি বলতে পারি? কি যে বলো না তুমি, একটা কেন, তোমার যে কয়টা মন চায় বলো। ম্যাডাম, আমি আপনাকে ভালো বা বলতেই হঠাৎ কে যেন আমার মুখে চেপে ধরলো। ও মাগো, তাকিয়ে দেখি এটা তো আমার ক্রাশ মারুফা, রেগে আগুন হয়ে আছে। তারপর আর কি, ম্যাডামের সামনেই আমার শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পুরো কলেজের ছাত্রছাত্রী যাত্রা দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। এদিকে মারুফা আমাকে টানতে টানতে কলেজের পিছনে বটগাছতলায় নিয়ে আসলো। তারপর বলল, কুত্তা শয়তান বিলাই বিল্লি নাইজেরিয়ান উগান্ডা লুচ্চা, তুই ম্যাডামের সাথে কথা বললি কেন? আসলে হয়েছে কি, ম্যাডামের ঠোঁটটা কিন্তু খুব সুন্দর। ও, আমার ঠোঁট বুঝি খুব খারাপ? শুধু খারাপ বললে ভুল হবে, একদমই খারাপ। তুই সত্যি বলছিস আমার ঠোঁট খুব খারাপ? চোখ দিয়ে মনে হচ্ছে কিছুক্ষণ পর ঝর্ণা বইবে। আমি সত্যি বলছি। বলতেই যা দেরি, পাগলিটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর আমিও দৌড়ে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বাড়ি থেকে নিয়ে আসা গোলাপটা পকেট থেকে বের করে, তুমি কি আমার 24টা সন্তানের মা হবে? তুমি কি আমার সন্তানগুলোর দায়িত্ব নিবে? এটা কি প্রপোজ নাকি ফ্যামিলি প্ল্যান? একটা হইলেই হলো, তুমি রাজি কিনা তাই বলো। কেন, রাজি না হলে কি অন্য মেয়েকে গোলাপটা দিবি নাকি?
অন্য কোনো মেয়েকে দেবো কেন? আমাদের ম্যাডামকে দিব। বলতেই যাদেরই দৌড়ে এসে আমার গলা টিপে ধরে। আমি ছাড়া অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাকাবো না, শুধু কিস করব। তুই শুধু আমাকে কিস করবি, আর কাউকে না। বলেই তার কমলার মতো ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আহা কি শান্তি গো! দীর্ঘ 5 মিনিট কিস করার পর ছেড়ে দিল। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে রুমে ঢুকবো, এমন সময় আব্বু ডাক দিল। ক্যা বাত হে পাপ্পা? बात कुछ नहीं बेटा, आपका 20 करूंगी मैं। ওরে শালা, আব্বু হিন্দি শিক্ষা হালাইছে। লেকিন কিউ আব্বা জান? তো রুমের ভিতর একটা মেয়ের ছবি পাওয়া গেছে। ছবিটা কার? তোমার হবু বৌমার আব্বা জান। হারামজাদা, আমার সাথে ফাজলামি করস? মোটেও না। সত্যি করে বল, ওটা কার ছবি? আমার বউয়ের মানে তোমার হবু বৌমার। থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে? কেডা থাপ্পড় দিব? আব্বে কানা, আমাকে কি চোখে দেখিস না? তুমি থাপ্পড় দিবা আমাকে? হাউ মজা! বলেই দৌড়ে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবে মাত্র ঘুমে আসবো, তখনই ফোনটা কেঁপে উঠলো। তাকিয়ে দেখি ম্যাডাম ফোন দিছে। কুছ তো গড়বড় হয়ে গেয়া। কোনো মতে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কেমন আছো রাকিব? ভালো, আপনি কেমন আছেন? ভালো নেই। কেন ম্যাডাম, কিটা হয়েছে? ভালো থাকি কিভাবে বলো? তুমি তো আমার মনটা চুরি করেছো। হায় আল্লাহ, ম্যাডাম কয় কি? আল্লাহ গো, উঠে এলো ওনাকে! সামান্য একদিনের কথায় প্রেম, তাও আবার ম্যাডামের সাথে! ম্যাডাম এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না। হারামজাদা, কুত্তা, শয়তান! তাহলে সেদিন প্রপোজ করলি কেন? হুম। ভাল লাগছে, খুশি ঠালায় প্রপোজ করে লাইছি। তোর খুশির ঠেলার গুষ্টি কিলাই। কালকের মধ্যে তোর বাবাকে আমাদের বাসায় পাঠাবি। লেকিন কিউ ম্যাডাম? আমার আর তোমার বিয়ের জন্য শোনো। আস্তাগফিরুল্লাহ, নাউজিবিল্লাহ। আমি এই বিয়ে মানি না, মানবো না। ওই ওই স্লোগান থামা বলছি। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। ওটাই ভালো হবে, আপনি আমার আব্বুর সাথেই বিয়ে করেন। ফাজিল, কুত্তা, বিল্লি, নাইজেরিয়ান! তুই কাল কলা যায়, তোকে আমি দেখে নিব। বলেই ফোন কেটে দিল। হায় আল্লাহ, এইটা কিটা হইল? আমি তো ম্যাডামকে এমনিতেই ফাজলামি করে প্রপোজ করেছি। কে জানে ম্যাডাম এটা কি সিরিয়াসলি নেবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকাডাকিতে। আম্মুর দিকে তাকাতেই দেখি আম্মুর হাতে মিষ্টির বক্স। নে ধর, মিষ্টি খা। একটা মিষ্টি হাতে দিয়ে। কিসের মিষ্টি আম্মু? তোর বিয়ের মিষ্টি। আম্মুর কথা শুনে গলার মধ্যে যাওয়ার একটা মিষ্টি অর্ধেকটা আটকে গেল, কিছুতেই নামতে যাচ্ছে না। কি বলছো আম্মু, আমার বিয়ে মানে? এত মানে মানে করিস কেন? তোর বিয়ে মানে তোর বিয়ে। কিন্তু কার সাথে? তোর কলেজের ম্যাডামের সাথে। আমি এই বিয়ে জীবনেও করতাম না। মুই এক গেলা হরলিক্সকে আত্মহত্যা করবো। আত্মহত্যা পরে করিস, আগে বিয়েটা কর। আম্মু, ম্যাডাম তো আমার চেয়ে অনেক বড়। সমস্যা কি? আমিও তো তোর বাবার চেয়ে বড়। হায় আল্লাহ, আম্মু কয় কি? আম্মুর তো পুরাই মাথা গেছে। আম্মুর মুখে জীবনে প্রথমবার বিয়ের কথা শুনলাম। আমি আর এই জীবন রাখবো না, আমি সুইসাইড করবো। আচ্ছা যা, সুইসাইড করে বিকালের আগেই বাসায় আসিস। আল্লাহ গো, দড়ি ফেলা, উঠা যাই। আমি যাচ্ছি সুইসাইড করতে, আর আম্মু বলে সুইসাইড করে তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেমনটা লাগে? কি আর করা, রাগে দুঃখে বাসা থেকে বের হয়ে আসলাম। ভাবছি আমার প্রেমের কি হবে? মারুফা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। নিজেকে এই মুহূর্তে এনার্জি বাল্বের মতো জ্বলন্ত ছ্যাঁকাখোর প্রেমিক বলে মনে হচ্ছে। আপনারা আবার ভাইবেন না, 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 50 টাকায় দেওয়া হচ্ছে, শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য। এটার কথা বলছি, আমি 450 টাকা দামের এনার্জি বাল্বের কথা বলছি। মনে মনে ভাবছি কয়েক প্লেট বিরিয়ানি খেয়ে আসি, তাহলে হয়তো দুঃখ কম পাবো। ভাবতেই যা দেরি, দুঃখ কমানোর জন্য একটা হোটেলে গিয়ে 12 প্লেট বিরিয়ানি খেয়ে এলাম। এখন একটু নিজেকে হালকা মনে হচ্ছে। আসলে আমি যখন খুব বেশি দুঃখ পাই তখন বিরিয়ানি খাই, আর যখন খুশি হই তখন হারপিক খাই। আহা, খুব ট্যাস! বিরিয়ানি খাওয়া শেষ করে একটা 7 আপ খাচ্ছি, আর রাস্তা দিয়ে দেবদাসের মতো হাঁটছি আর গান গাচ্ছি। মাতাল হয়ে হিসু করব ম্যাডামের বাড়ির দেয়ালে, তারপর যা আছে দেখা যাবে কাল সকালে। এই মুহূর্তে 7 আপটাকে বিদেশি মদ বলে মনে হচ্ছে। হঠাৎ করে রাস্তায় এক পুলিশ এসে বলল, লকডাউনে রাস্তায় নামছেন কেন? মদ কিনতে। মাস্ক কই? তোর নানির পুটকি সই। খা কি পোলা? তোর প্যান্টের চেন খোলা।
দিলাম দৌড়। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো আমার মোবাইল ফোনে আসলো। বের করে দেখি বাসা থেকে আম্মু ফোন দিছে। তারপর ফোনটা রিসিভ করলাম। হ্যালো। বাবা, তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কিটা হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবা। বলেই ফোনটা কেটে দিল। আর আমি তামিল সিনেমার নায়ক মহেশ বাবুর মতো একটা দৌড় দিলাম বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ দৌড়ানোর পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে দেখি সবাই গামলা ভর্তি বিরিয়ানি খাচ্ছে। তার মানে তারাও কষ্ট পাইছে। কিটা হয়েছে আম্মাজান? সব শেষ হয়ে গেছে বাবা। বিরিয়ানি খেতে খেতে স্টার জলসার নাটকের মতো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্টলি বলো। তোর হবু বউ। আমার কলেজের ম্যাডাম? কি হয়েছে, মারা গেছে নাকি? আরে না। বিরিয়ানি খেতে খেতে প্লাস কাঁদতে কাঁদতে তাহলে কি হয়েছে? তার উপর কি ঠাড়া পড়ছে নাকি? আরে না, তোর হবু বউ অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কি হয়েছে আরেকবার বলো। তোর ম্যাডাম অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আম্মুর কথা বলতে দেরি আমি একটা ঘোরেন্টির ড্যান্স দিয়ে এক দৌড়ে রুমে চলে গেলাম। তারপর বক্সে আরমান আলিফের একটা চাকা খাওয়া গান নিয়ে কিছুক্ষণ উড়ে ধরা ড্যান্স দিলাম। এখন খুব শান্তি লাগছে। খুশির ঠেলায় জানুকে মারুফাকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। হ্যালো জানু। ক্যারে জানু, কথা কও না কে? মারা গেলা নাকি? কি হলো, কাঁদো কেন? আমার বড় ভাইয়া। কি হয়েছে, হমন্দির পুত মারা গেছে নাকি? না না, আমার বড় ভাই আমাদের কলেজের ম্যাডামের সাথে ভেগে গেছে। কথাটা শোনার সাথে সাথে মনে মনে আরো কয়েকবার লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর শান্ত গলায় বললাম, তাহলে এখন কি হবে? আরে বোকা, ওরা এখন বিয়ে করবে। মন্ডায় কয় শালের পুত্রে থাপড়াইয়া 43টা দাঁত ফালাইয়া দেই। ওর যখন বিয়েই করবে তখন এতক্ষণ ন্যাকা কান্নার কি প্রয়োজন ছিল? চলো আমরা বিয়ে করে ফেলি। কি কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করে ফেলে দিবে? নে মোর জ্বালা। এই মেয়ের দেখি পুরাই তার ছিঁড়ে গেছে। এখন আমি কিতা করতাম? আরে বিয়ে করে ফেলে দেবো কেন? তুমি তো আমার জান, আমার প্রাণ। আমি কি তোমাকে ফেলে দিতে পারি? ও তাই তো। আচ্ছা চলো, আমরাও আজকে বিয়ে করব। 10 মিনিটের মধ্যে কাপড় চোপড় সব গুছিয়ে বাইরে চলে আসো। ওকে। তারপর আমি আর মারুফা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিলাম। এখন সমস্যা হলো থাকবো কোথায়? চলো আজকে তোমাদের বাসায় যাই। তোমার আব্বু আম্মু নিশ্চয়ই মেনে নেবে। না না, আমাদের বাসায় গেলে আব্বু আমাদের দুজনকে মেরে ফেলবে। তাহলে আজকে আমরা থাকবো কোথায়? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আজকে আমরা রাস্তায় থাকবো। কি, তোমার মাথা ঠিক আছে তো? নতুন বউকে নিয়ে রাস্তায় থাকবো? তাছাড়া বাসরাত কোথায় করব? বাসর আরেকদিন করব। তাহলে বিয়ে করে আমার লাভটা কি হলো? তারপর অনেক ভেবে আমাদের বাসায় গেলাম। আল্লাহ জানে কপালে কি আছে। দেখতে দেখতে বাসায় এসে পৌঁছে গেছি। বাসার কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুললো। আম্মুকে দেখেই তো আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো, কিন্তু তোমাকে তো চিনলাম না মা। আম্মা, আমি আপনার ছেলের বউ, মানে আপনার বৌমা। মারুফার কথা শেষ না হতেই আম্মুও চলে আসলো। আব্বুকে দেখা মাত্র মারুফা গিয়ে পা ছুঁয়ে সালাম করলো। তুই বিয়ে করবি আমাকে বললেই পারতি, আমি নিজে তোদের বিয়ে দিয়ে দিতাম। বিয়ে তো করেই ফেলেছে, এখন বলে আর লাভ কি? তাছাড়া বৌমা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর আমাদেরকে বরণ করা হলো। আসলে বিয়ের অনেক ঝামেলা। এগুলো করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এখন বাসর ঘরের পালা। এদিকে আমার গ্রামের ভাবিরা আমাকে জ্বালিয়ে মারছে। না পারছি কিছু বলতে, না পারছি সইতে। তার মধ্যে আবার এক ভাবি বলে উঠল, চাচাতো ভাইয়ের বউ আর কি। দেবর্ষি, বাসর ঘরে বিড়াল ঠিক মতো না মারতে পারলে কিন্তু বিড়াল পোষ মানবে না। বলেই সবাই একসাথে হেসে উঠল। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে ঢুকলাম। দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে যাচ্ছি, তখনই মারুপা এসে আমার পা ধরে সালাম করলো। বেঁচে থেকো মা, তোকু বউ, বেঁচে থেকো। তোমার জায়গা তো আমার পায়ে না, তোমার জায়গা হলো আমার খাটে, আমার বুকে। টাকা দাও। কিসের টাকা? এই যে পা ধরে সালাম করলাম তার টাকা। ছি, লজ্জা করে না স্বামীর কাছে ভিক্ষা চাইতে? সব ছেড়ে ভিক্ষুক মেয়ে বিয়ে করলাম। জানো, আমার হাতে অনেক জোর আছে, তোমাকে বুঝিয়ে দেই। কিন্তু আমার কাছে তো টাকা নাই। তাহলে ঘর থেকে বের হয়ে যাও। বলছি, টাকাটা কি কাল দিলে হয় না? না হয় না, আরেকটা কথা বললে ধাক্কা দিয়ে জানালা দিয়ে ফেলে দিব। কি আর করার, বাধ্য ছেলের মতো গুনে গুনে 5,000 টাকা দিলাম।
এই টাকা দিয়ে কি করবে? আচার খাবো। আরে পাগলি, আচার ব্যবহার শেখার জিনিস, খাওয়ার না। আমি ওইটার কথা বলিনি, আমি খাওয়ার আচারের কথা বলেছি। ও, কিন্তু আচার তো খায় যখন কেউ প্রেগনেন্ট হয়। আমিও তো একদিন হব। তুমি কি ঘোড়ার ঘাস কাটার জন্য আছো? বলেই লজ্জায় আমার মুখ লুকালো। তাহলে চলো এখন আমাদের কাজ শুরু করা যাক। আপনারাও বিদায় নেন। ধন্যবাদ সবাইকে। ধুর, আর ভালো লাগে না। আমি স্যারদের বারবার করে বলি যে আমি ওকে সব ঝামেলাতে না জড়াতে, তারপর কেন যে তারা আমাকে এসব ঝামেলায় জড়ায় বুঝি না। যাকগে, এখন এসব পেশাল পেরে কোনো লাভ নেই। যা কাজ দিয়েছে আমাকেই করতে হবে। ও সরি, আমি তখন থেকেই বকবক করে যাচ্ছি। তো চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রাব্বি হাসান নিলয়। সবাই আমাকে রাব্বি বলেই ডাকে। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমি আমার পরিবার বলতে আমি একাই। শুনেছি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর তারা মারা যাওয়ার আগে তাদের সব সম্পত্তি তার চেনা একজন লোকের কাছে রেখে গিয়েছিল। আর সেই ব্যক্তি আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দেন। সম্পত্তি বলতে শুধু আমার বাড়িটাই, আর কিছু টিউশনি করিয়ে আমি আমার খরচ চালাই। ব্যাস, তারপর থেকে আমি একাই থাকি। অবশ্য আমার একা একা থাকতে বেশি ভালো লাগে। হয়তো জন্মের পর থেকে একা একা থাকি বলেই একাকিত্ব আমার রক্তে মিশে গেছে। তাই আজ আমি একাকিত্বকেই আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। তো অনেক তো হলো পরিচয়, এবার গল্পে ফেরা যাক। আর আমার কাজ বলতে কলেজের মধ্যে যত রকমের অনুষ্ঠান আছে তা সব আমাকে নিজের দাঁড়িয়ে থেকেই করতে হয়, কারণ আমার কাজ নাকি সকল স্যারদের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমি আমার কাজ শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে উপস্থিত হয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। স্যার, আপনি আমাকে যে কাজগুলো করতে দিয়েছিলেন আমি সেই কাজগুলো শেষ করেছি। আমি যখন কথা বলছিলাম তখন প্রিন্সিপাল স্যার চেয়ার নিয়ে অন্যদিকে ফিরেছিলেন। মনে হয় কোনো কাজ করছিলেন উল্টো দিকে ফিরে। তিনি যখন আমার দিকে ফিরে তাকালেন তখন আমি চমকে উঠলাম, কারণ যিনি প্রিন্সিপালের চেয়ারে বসেছিলেন তিনি হলেন শ্যামা ম্যাডাম, যিনি আমাদের স্কুল লাইফে ক্লাস টিচার ছিলেন আর আমাকে সবসময় ভালোবাসি ভালোবাসি বলে জ্বালিয়ে মারতেন। আমি বুঝি না, উনি আমার থেকে প্রায় 4 বছরের বড়, আর তার চেয়ে বড় কথা উনি আমার ম্যাডাম হন। আমি কি করে তার প্রপোজালে রাজি হতে পারি? আমার মনে আছে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে উনি আমাকে একটু এক্সট্রাভাবে কেয়ার করতো। তখন ছোট ছিলাম, যার জন্য তেমন কিছু একটা বুঝতাম না। কিন্তু আমি যখন 10ম শ্রেণীতে পড়ছিলাম সেই সময় শ্যামা ম্যাডাম একদিন আমাকে তার ক্যাবিনে ডেকে প্রপোজ করে। আমি তাকে তৎক্ষণাৎভাবেই না করে দিয়েছিলাম এবং তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তিনি তাও নাসরবান্দার মতো আমার পিছনে পড়েছিলেন। এমনকি তিনি মাঝে মাঝে আমার ওপর ব্ল্যাকমেল করে অধিকার খাটাতেন এবং তার ভালোবাসা আদায় করে নিতেন। আমি যে কিভাবে এই 1টি বছর কাটিয়েছি তা একমাত্র আমি নিজেই জানি। যাকগে, এখন আমি আর আমার অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আমি শ্যামা ম্যাডামকে প্রিন্সিপালের চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যাই এবং জিজ্ঞেস করি, ম্যাম, আপনি এখানে কি করে? আর আমাদের প্রিন্সিপাল স্যারই বা কোথায়? শ্যামা ম্যাডাম আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে শান্ত গলায় বলল, কেন জানো মনে নেই আমি তোমাকে কি বলেছিলাম? যদি না মনে থাকে তাহলে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। তুমি যেখানে যেখানে যাবে আমিও তোমার পেছন পেছন চলে আসব। আর এখন আমি আছি তোমার ঠিক সামনে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আমি একবার যখন বলেছি আমি তোমাকে চাই, মানে তোমাকেই চাই, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকেই চাই। আমি তোমাকে আপন করার জন্য যা খুশি তাই করতে পারি। ম্যাম, আমি আপনাকে একবার নয় বরং 1000 বার বলেছি যে আপনি যা চাচ্ছেন সেটা সম্ভব নয়। তবুও আপনি কেন মানতে চাইছেন না বলুন তো? আশা করছি এই প্রশ্নের উত্তরটা অনেক আগেই পেয়ে গেছো, তাই আমি এর উত্তর দিতে চাচ্ছি না। এবার বলো, তুমি কি জন্য এখানে এসেছো? আমার কথা কি তোমার মনে পড়ছিল বুঝি? আমি এসেছিলাম স্যারের কাছে, আর এখানে যেহেতু প্রিন্সিপাল স্যার নেই তাই আমিও এখানে নেই। আমি কথাগুলো বলে যেই পিছনে ঘুরে চলে আসবো ঠিক সেই সময় ম্যাম আবারও আমাকে ডেকে বললেন, কি আমাকে দেখে ভয় পাচ্ছ বুঝি? যাতে করে তুমি আমার মায়া জড়িয়ে না পড়ো, তাই না? আমি ম্যামের এই ফালতু মার্কা কথা শুনে রেগে গিয়ে বললাম, দয়া করে আপনার এই ফালতু বকবক বন্ধ করবেন প্লিজ, আমি আর নিতে পারছি না। আর একটা কথা, আপনি প্রিন্সিপালের চেয়ারে কী করছেন তা কিন্তু এখনও বললেন না। আমার এমন রাগি রাগি কথা শুনে শ্যামা ম্যাম তো ভয় পেলেনই না, উল্টো একটা শয়তানি হাসি দিয়ে চেয়ার থেকে উঠে আমার গাল দুটো টেনে বলতে লাগলেন, তুমি কি জানো
তুমি রাখলে আরো কতটা কিউট লাগে। তোমার ওই রাগী ফেস দেখে আমার মাঝে মাঝে মনে হয় তোমার গাল দুটো টেনে দেই। আমি ম্যামের এমন কথার উত্তরে কি বলবো বা আমার কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আমাকে একটু আলতো করে ধাক্কা দিয়ে বললেন, এইভাবে আমাকে দেখার কি আছে? আমার বুঝি লজ্জা করে না? কি বললেন? আপনার লজ্জা করে? না, আমি এই কথাটা ঠিকমতো মানতে পারলাম না। আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনার থেকে ছোট কাউকে ভালোবাসতে পারতেন না, এমনকি এমন কাউকে যে কিনা আপনার ছাত্র হয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে যে ভালোবাসার মানুষের কাছে যখন কেউ যায় তখন সে একদম নির্লজ্জ বেহায়া হয়ে যায়। তার করা শত অপমানজনক কথাও তার কাছে মধুর মধু মিষ্টি লাগে। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে এই মুহূর্তে ব্রেনের চিকিৎসা করাতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে, এমনকি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়ে যেতে পারেন। আমার কথা শুনে শ্যামা ম্যাডাম আমার আরও কাছে এসে আমার কানে ফিসফিস করে বলতে লাগলো, আমি তো তোমার প্রেমে অনেক আগেই পাগল হয়ে আছি, আর তুমি সে কথাটা আজকে বুঝতে পারলে। যাক, তাহলে একটু হলেও তো বুঝতে পেরেছো। তাহলে তোমাকে আপন করে পেতে আমার আর বেশি কষ্ট হবে না। জাস্ট কিছু সময়ের অপেক্ষা এখন। শ্যামা ম্যাডাম হঠাৎ করে আমার একদম কাছে চলে আসায় আমি কেমন যেন একটা অস্বস্তিতে ফিল করছিলাম। তাই তৎক্ষণাৎ আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে তার কেবিন থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এভাবে ছুটে কেবিন থেকে বের হতে শ্যামা ম্যাডাম একটু উচ্চস্বরে হেসে দিলেন। কিছুক্ষণ হেসে মনে মনে বলতে লাগলেন, না, ছেলেটা এখনো পিচ্ছি রয়ে গেছে, শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো পিচ্ছি আছে। এজন্যই তো আমি আমার এই পিচ্ছি বরটাকে, ও সরি, আমার পিচ্ছি হবু বরটাকে এত ভালোবাসি। না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমার রাব্বিকে আপন করে নিতে হবে, না হলে দেখা যাবে কোথা থেকে কোন ডাইনি এসে আমার পিচ্ছি বরটাকে তুলে নিয়ে যাবে। তখন আমার কি হবে? না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার পিচ্ছি বরের কিচ্ছু হতে দেব না। কথাগুলো বলে শ্যামা ম্যাডাম আবার নিজের কাজে মনোনিবেশ করলেন। আর এদিকে আমি প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে আর এক মুহূর্ত কলেজে না থেকে সোজা আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসেই ডান বাম কিছু না ভেবে সোজা বাথরুমে গিয়ে বারবার নিজের মুখে পানি ছিটা দিয়ে স্বাভাবিক করতে লাগলাম। কারণ শ্যামা ম্যাম যখন আমার কাছে চলে আসছিল তখন তার গা থেকে এক প্রকার মিষ্টির সুবাস আমার নাকে আসছিল, যা আমার হৃদস্পন্দন অনেক বাড়িয়ে দিয়েছিল। নিজেকে সেই সময় একটা শ্বাসকষ্টের রোগীর মতো মনে হচ্ছিল। আমি কিছুতেই সেই মুহূর্তটাকে বলতে পারছি না। আচ্ছা, আমার এমনটা কেন হচ্ছিল? এই মুহূর্তের নাম কি? আমি এই ফিলিংসের সাথে তেমন একটা পরিচিত নই। এভাবেই চলছিল আমার দিনকাল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে আমি শ্যামা ম্যামের ওপর দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমি তো শ্যামা ম্যামের কাছে প্রকাশ করি না। কারণ উনি এমনিতেই আমার ওপর যেইভাবে অধিকার খাটায় তা যদি কেউ দেখে তাহলে বলবে উনি আমার বিয়ে করা বউ। কিন্তু তাছাড়া আমিও ঠিকমতো দিন কাটাতে পারছিলাম না। বারবার আমার মনে হচ্ছিল আমি এক দৌড়ে গিয়ে শ্যামা ম্যামের কাছে গিয়ে বলি আমিও তাকে ভালোবাসি, তাকে আপন করে পেতে চাই, তাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। কিন্তু আমি যে নিরুপায়, কারণ তিনি হিন্দু, আমি মুসলিম। হিন্দু মুসলিমের বিয়ে কোনোভাবেই আমাদের সমাজ মেনে নেবে না। তাই আমি মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি শ্যামা ম্যাডামকে একদিন একটা পার্কে দেখা করতে বললাম এবং এটাও বললাম যে তার সাথে কিছু জরুরি কথা আছে। আমার কথা শুনে শ্যামা ম্যাম অনেকটা খুশি মনে চলে এসেছিলেন, কিন্তু আমি যা বলবো তা শুনে হয়তো তিনি দুঃখই পাবেন, এমনকি আবেগের বশে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। যাই হয়ে যাক না কেন, আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। দেখতে দেখতে সেই সুবর্ণ সময়টা চলে এলো। আমি এবং শ্যামা ম্যাম দুজনই পার্কের একটা নিরিবিলি জায়গায় দুজন দুজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই। ম্যাম শুধু আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি কি বলবো সেটা শোনার জন্য হয়তো। আমি কিভাবে কথা বলবো, শুরু করব সেটা বুঝতে পারছি না, তাই চুপ করে আসি। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি নিজেই বলতে শুরু করলাম, আমি আপনাকে আগেও বলেছি এবং এখনও আবার বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আপনি আমার শিক্ষক এবং আমি আপনার ছাত্র। সম্পর্কে আপনি আমার মায়ের মতো আর আমি আপনার ছেলের মতো। আমাদের এই সম্পর্কের ভেতর কোনো দিনও বৈবাহিক সম্পর্ক হয় না, সেটা আপনিও খুব ভালোভাবেই জানেন। আমি কথাগুলো নিচের দিকে তাকিয়ে বলেছিলাম। কথাগুলো শেষ করে শ্যামা ম্যামের দিকে তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম তার চোখ দুটো ছলছল করছে।
আমি তার চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারলাম না, তাই তার দিকে পিঠ দিয়ে উল্টো দিকে ঘুরে আবারও যখন কিছু বলতে যাব, ঠিক সেই সময় শ্যামা ম্যাডাম আমার ঘাড়ে হাত দিয়ে বলতে লাগলো, তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে একটিবার আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। তুমি যদি আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো দিনও তোমার সামনে দ্বিতীয়বার এসে দাঁড়াবো না। আমি ম্যামের কথা কি উত্তর দিব সেটা বুঝতে পারছি না। আর আমি কোনোদিনও ম্যামের চোখের দিকে তাকিয়ে এ কথাগুলো বলতে পারবো না, কারণ আমি ওই যে তাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু এই সমাজের জন্য সেটা প্রকাশ করতে পারছি না। এই সমাজ আমাদেরকে কোনো দিনও মেনে নেবে না, প্রতিনিয়ত আমাদের খোসা মেরে কথা বলবে, যা থেকে মৃত্যু অনেক সহজ মনে হবে। আমি কিছু বলছি না দেখে ম্যাম আমার পিছন থেকে আমার সামনে এসে আমাকে হালকা ঝাঁকি দিয়ে আবার বলে উঠল, কি হলো বলছো না কেন? আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি কথাটা স্বীকার করছো না? কেন কেন কেন? আমি এই ঝাঁকি কথা বলায় কিছুটা উত্তেজিত হয়ে বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার ওই চোখের মায়া আমাকে তোমার প্রেমে ফেলতে বাধ্য করেছে, তোমার শাসনগুলো আমাকে ভালোবাসতে শিখিয়েছে, তোমার অধিকার খাটানোগুলোকে আমাকে তোমার উপর দুর্বল করতে বাধ্য করেছে। কিন্তু এত কিছুর পরেও আমি তোমাকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি হিন্দু আর আমি মুসলিম, আমাদের বৈবাহিক সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। আমার কথা শেষ না হতেই শ্যামা ম্যাম আমাকে জড়িয়ে ধরে খুশি মনে বলতে লাগলো, ব্যাস শুধু এইটুকুই? শুধুমাত্র আমি হিন্দু বলে তোমার সমস্যা? তাহলে ঠিক আছে, আমি তোমাকে পাওয়ার জন্য আমি আমার এই ধর্মকেও ছেড়ে দিতে রাজি। কি তুমি আমাকে তোমার ধর্মের নিয়ম কানুন শেখাবে না? আমাকে নামাজ আদায় করা শেখাবে না? আমাকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাবে না? আমি যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে, আমার অস্তিত্ব তোমাকেই খুঁজে পাই। প্লিজ রাব্বি, তুমি অন্তত এইবার আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমি এবার সত্যি মরে যাব, বলে দিলাম। এখন আপনারাই বলুন, একটা মেয়ে যদি একটা ছেলেকে এরকম পাগলের মতো ভালোবাসে, তাহলে কি কোনো ছেলে সেই মেয়েকে না করতে পারবে? কখনোই পারবে না। তেমন আমিও পারলাম না শ্যামা ম্যাডামকে না করতে। কি করে না করব বলুন তো? যে মেয়ে তার ভালোবাসার জন্য নিজের ধর্মকেও ছেড়ে দিতে রাজি, তাকে কি আর না করা যায়? যাই হোক, আমিও আর তাকে না করতে পারলাম না, তাকে জায়গায় করে দিলাম আমার শূন্য বুকে। এরপর কি হবে তা আশা করছি আর এক্সট্রাভাবে বলতে হবে না, তাই গল্পটা এখানেই শেষ করা হলো। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন পৃথিবীর সব বাধা বিপত্তি দুজন একসাথে পার করে এভাবেই হাসি খুশি জীবনযাপন করতে পারি, আর আমাদের মুখে সবসময় যেন এক চিলতে হাসি ফুটে থাকে। আর হ্যাঁ, একটা কথা, আসলে গল্পগুলি অনেক সময় বাস্তব হয়, আবার অনেক সময় পুরাই কাল্পনিক। তাই অনুরোধ রইল, গল্পকে বাস্তবের সাথে মিলাবেন না। যদি কারোর সাথে মিলে যায় তাহলে সেটা একান্তে কাকতালীয়। আর প্লিজ কেউ আবেগ আনবেন না, যেহেতু এখানে কিছু ধর্মের ব্যাপার আছে, তাই প্লিজ কেউ ধর্মকে টেনে আনবেন না। ধন্যবাদ সবাইকে।